ওয়েলকাম ফ্রেন্ডস। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এসএসসি 2016 চাকরিচ্যুত গ্রুপ সি এবং গ্রুপ ডিদের জন্য যে ভাতার ঘোষণা করেছিলেন তার বিজ্ঞপ্তি এবার প্রকাশিত হয়েছে গত 15ই মে 2025 তারিখে। দেখতেই পাচ্ছেন আপনারা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি একদম ধরে ধরে বিষয়গুলি আলোচনা করছি। যেটা বলা হচ্ছে যে লিমিটেড লাইভলিহুড অর্থাৎ জীবন জীবিকা নির্বাহ করার জন্য এবং সোশ্যাল সিকিউরিটি সামাজিক নিরাপত্তা দেওয়ার কারণে একটা মানবিক গ্রাউন্ডে পিওরলি টেম্পোরারি বেসিস একটা নিয়ম নির্ধারণ করা হয়েছে, অর্ডার অফ এনি কম্পিটেন্ট কোর্ট। অর্থাৎ যদি কোনো এরপরে অর্ডার আসে তার পরিপ্রেক্ষিতে মানে সেগুলি মান্যতা দিতে হবে। ডিস্ট্রেস ফ্যামিলি অর্থাৎ পীড়িত বা পরিবার, নন টিচিং স্টাফ গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটাগরি, যাদের চাকরি এসএসসি 2016 মাধ্যমে যারা চাকরি পেয়েছিল এবং যারা চাকরি হারিয়েছে এবং তাদের যে বেতন সেটা ডিসকন্টিনিউড, এবং বেতনটা যে ডিসকন্টিনিউড হয়েছে ফর রিজন বিয়ন্ড দেয়ার কন্ট্রোল, এটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ তাদের যে চাকরিটা চলে গেছে সেটা তাদের কন্ট্রোলের বাইরে, তাদের মানে এর জন্য তাদের কিছু করার নেই এই অবস্থায়, এবং যে কারণে ইয়েট টু অ্যাটেন্ড ফাইনালিটি রিভিউ পিটিশন, যেহেতু রাজ্য এবং এসএসসি রিভিউ পিটিশন দাখিল করেছে সেটা এখনও চূড়ান্ত রায় পায়নি, যে কারণে এই একটা মানবিক দৃষ্টিভঙ্গিতে পিওরলি টেম্পোরারি বেসিসে এই সমস্ত শিক্ষাকর্মীদের পীড়িত পরিবারের কথা ভেবে তাদের জীবিকা নির্বাহ সামাজিক নিরাপত্তার জন্যে একটা সামাজিক প্রকল্প ঘোষণা করা হয়েছে। এটাই হচ্ছে প্রথম প্যারাগ্রাফের মূল বক্তব্য। এবং যেটা বলা হচ্ছে যে রাজ্য এবং এসএসসি রিভিউ পিটিশন দাখিল করেছে 3 এপ্রিল যে জাজমেন্ট সেটাকে সামনে রেখে, যে জাজমেন্টে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের 2016 রিক্রুটমেন্ট প্রসেসটাকে সেট অ্যাসাইড মানে বাতিল ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। তার পরিপ্রেক্ষিতে রিভিউ পিটিশন তারা দাখিল করেছে। এবং যেটা বলা হচ্ছে বাই রিজন অফ দি সেট জাজমেন্ট সেভারেল থাউজেন্ড পার্সেন্ট, হাজার হাজার মানুষ তারা রাতারাতি চাকরি হারিয়েছে এবং অ্যাফেক্টিং দেয়ার রাইট টু লাইফ, তাদের বেঁচে থাকার যে অধিকার এবং জীবিকা নির্বাহ করার যে অধিকার তাতে প্রভাব পড়েছে। পাশাপাশি এটাও বলা হচ্ছে যে রাজ্যের একটা দায়িত্ব হচ্ছে মানুষের জীবনকে রক্ষা করা, প্রিভেনশন অফ লাইফ অফ এভরি পার্সন স্পেশালি হোয়ার ইট হ্যাজ বিন জিওপ্যারাডাইজ ডিউ টু রিজন বিয়ন্ড দেয়ার কন্ট্রোল। মানে এমন কোনো ঘটনা ঘটেছে যেটা তাদের কন্ট্রোলের বাইরে, এই রকম পরিস্থিতিতে কোনো মানুষের যদি জীবন জীবিকা নির্বাহ করতে সমস্যা হয় তাদের জীবন প্রোটেকশন দেওয়াটা রাজ্যের কর্তব্যের মধ্যে পড়ে, এটাই বলা হচ্ছে। আর্টিকেল 21 যেটা বলছে রাইট টু লাইফ অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইট, বেঁচে থাকার অধিকার। পাশাপাশি পাবলিক এমপ্লয়মেন্ট এই বিষয়টা রয়েছে। তারপর আর্টিকেল 41 বলছে যে উইদিন দি লিমিট অফ ইটস ইকোনমিক ক্যাপাসিটি, অর্থাৎ রাজ্য তার ইকোনমিক ক্যাপাসিটির মধ্যে থেকে পাবলিক অ্যাসিস্ট্যান্স করতে পারে, অর্থাৎ তারা মানুষকে সহযোগিতা করতে পারে ইন কেস অফ আনএমপ্লয়মেন্ট অর ওল্ড এজ অর সিকনেস। অর্থাৎ আর্টিকেল 41-এর পরিপ্রেক্ষিতে বেশ কিছু ক্ষেত্রে রাজ্য চাইলে তাদেরকে সহযোগিতা করতে পারে তাদের ইকোনমিক বাধ্যবাধকতার মধ্যে থেকে। তো সেই বিষয়টা এখানে বলা হয়েছে। এর পাশাপাশি বলা হচ্ছে ম্যাটার অফ রেকর্ড দ্যাট গ্রুপ সি গ্রুপ ডি স্টাফ ওয়ার এমপ্লয়েড আন্ডার দি স্টেট অ্যান্ড হুজ এমপ্লয়মেন্ট হ্যাজ নাও বিন টার্মিনেটেড, অর্থাৎ শিক্ষাকর্মীদের চাকরিটা বাতিল হয়ে গেছে এবং যে মামলাতে একটা পার্টি ছিল। পাশাপাশি এটাও বলছে ডিউটি অফ দি স্টেট টু টেক অ্যাপ্রোপ্রিয়েট মেজার, রাজ্যের এটা কর্তব্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার তাদের জীবনকে রক্ষা করার জন্যে, এবং তাদেরকে একটা ন্যূনতম সময় যাতে তারা পায় অল্টারনেটিভ ব্যবস্থা করার জন্য। অর্থাৎ টেম্পোরারি বেসিসে কিছুদিন তাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে যাতে করে তারা একটু সময় পায় তাদের জীবন জীবিকা বিকল্পের কোনো সন্ধান করার ক্ষেত্রে, এটা এখানে বলা হচ্ছে। পাশাপাশি বলা হচ্ছে অ্যাজ হ্যাজ বিন ডান বাই দি স্টেট ইন দি পাস্ট, অর্থাৎ অতীতেও রাজ্য এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে টেম্পোরারি বেসিসে বা কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে অল্টারনেটিভ ব্যবস্থা করেছে আপনার ন্যূনতম কিছু সহযোগিতা দিয়ে। অতীতেও এরকম উদাহরণ আছে, সেটাই বলতে চাইছে। পাশাপাশি এটাও বলছে দিস স্কিম এমস টু প্রোভাইড ইন্টারিম রিলিফ, অর্থাৎ একটা কিছু দিনের জন্য একটা অন্তর্বর্তী তাদেরকে সুযোগ দেওয়া বা অর্থনৈতিকভাবে একটু সাপোর্ট করা যাতে তারা বেঁচে থাকতে পারে এবং তাদের যে সামাজিক সুরক্ষা সেটা মেনটেন হয় একটা মানবিক গ্রাউন্ডে। ওই সমস্ত পীড়িত বা পরিবারদের জন্য গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরির যতদিন না ফাইনাল আপনার রিভিউ পিটিশনের ফাইনাল জাজমেন্টটা আসছে অথবা কোর্ট কোনো অর্ডার দিচ্ছে, এইটা না হওয়া পর্যন্ত তাদেরকে একটা ফিনান্সিয়াল সাপোর্ট দিতে চাইছে রাজ্য। এবং এই যে নীতি নির্ধারণ করছে এটা আর্টিকেল 162-র ওপর দাঁড়িয়ে রাজ্য করছে। আর্টিকেল 162 বলে রাজ্যের ক্ষমতা আছে তার নিজের এখতিয়ারের মধ্যে থেকে
এই বিশেষ বিশেষ ক্ষেত্রে নীতি নির্ধারণ করার, তো সেই আর্টিকেল 162 অনুযায়ী রাজ্য এবার একটা স্কিম নীতি নির্ধারণ করছে। এখানে ডিস্ট্রেট ফ্যামিলি হিসেবে বলতে কাদের কথা বলা হচ্ছে না, গ্রুপ সি গ্রুপ ডি নন টিচিং ক্যাটাগরি স্টাফ যারা এসএসসি 2016 মাধ্যমে রিক্রুটেড হয়েছিল, কিন্তু তাদের জব বর্তমানে তাদের চাকরি নেই, কোর্টের জাজমেন্টের পরিপ্রেক্ষিতে তাদের বেতন বন্ধ হয়ে গেছে, যেখানে কারণটা তাদের ক্ষমতার বাইরে, অর্থাৎ তাদের কোনো দোষ নেই, সোজা কথা যেটা এখানে বলতে চাইছি, তাদের কোনো দোষ নেই, অথচ তাদের চাকরিটা বাতিল হয়ে গেছে, বেতন বন্ধ হয়ে গেছে। তো তাদের জন্য তাদেরকে ডিস্ট্রেট ফ্যামিলি বলা হচ্ছে, পীড়িত পরিবারের সংজ্ঞা দেওয়া হচ্ছে। এটাই এখানে মেন, এই সংজ্ঞাটাই বিশেষভাবে বুঝতে হবে। অর্থাৎ এসএসসি 2016 মাধ্যমে রিক্রুটেড নন টিচিং অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরি স্টাফ যাদের বেতন বন্ধ হয়ে গেছে, চাকরি চলে গেছে, যার জন্যে তারা দায়ী নয়, তাদের কন্ট্রোলের বাইরে সেই কারণটা, তো তারাই হচ্ছে ডিস্ট্রেসড ফ্যামিলি, তারাই এই সুযোগটা পাবে। আচ্ছা, এরপরে যেটা আপনাদের পক্ষে দরকার রেজিস্ট্রেশন, কিভাবে রেজিস্ট্রেশন পেতে হবে না, এলিজিবল যারা যোগ্য বা টিচিং এবং নন টিচিং স্টাফ, যোগ্য মানে আমি এখানে বলতে চাইছি এই স্কিমের জন্য যারা যোগ্য, তো যারা যারা ডিস্ট্রেসড ফ্যামিলির মধ্যে বিলং করছে তাদেরকে একটা আবেদন করতে হবে। সেই আবেদন ফরম্যাট এখানে দেওয়া আছে, তার সাথে সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি অথবা প্রিন্সিপাল সেক্রেটারি অথবা সেক্রেটারি অফ দি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে অ্যাড্রেস করে লিখতে হবে, এবং সেটা কনসার্ন ডিআই এর মাধ্যমে আপনার চলে যাবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে, সেখান থেকে চলে যাবে লেবার ডিপার্টমেন্টে। এই হচ্ছে প্রসেস। আচ্ছা আচ্ছা, তারপরে যেটা বলা হচ্ছে এনশিওর দ্যাট যে ওই ক্যান্ডিডেটের নাম যেন আপনার ডিপার্টমেন্টে থাকে, অর্থাৎ তিনি যেন সত্যি সত্যি ইন সার্ভিস পার্সন হন, এটাই বলতে চাইছেন, এবং যেন পার্মানেন্ট ভ্যাকান্সি হয়। যখন এই যে জাজমেন্টটা পাস হয়েছে, সেই জাজমেন্ট পাসের সময় যেন তার ভ্যাকান্সিটা পার্মানেন্ট হয়, তার বয়স যেন তার যেন রিটায়ারমেন্ট না হয়ে যায়, অর্থাৎ তিনি যেদিন আবেদন করবেন সেই দিন যেন তার রিটায়ারমেন্ট না হয়ে যায়। পাশাপাশি তিনি যেন অন্য কোনো লাভজনক ব্যবসা বা কোনো কিছুতে যেন সংযুক্ত না থাকেন, এটাও বলা হচ্ছে। তার বিরুদ্ধে যেন কোনো ডিসিপ্লিনারি প্রসিডিংস না থাকে, এটাও বলা হচ্ছে, তাহলে তিনি যোগ্য হবেন না এই আবেদনের ক্ষেত্রে। আচ্ছা, গ্রুপ সিরা 25,000 করে পাবে, গ্রুপ ডিরা 20,000 করে পাবে, 1 এপ্রিল 2025 থেকে পাবে। কি কি কারণে এটা ডিসকন্টিনিউ হয়ে যাবে, যদি তিনি মারা যান, যদি তার রিটায়ারমেন্টের বয়স হয়ে যায়, অথবা এই যে রিভিউ পিটিশন করা হচ্ছে তার ফাইনাল জাজমেন্ট বা আর্লিয়ার কোনো জাজমেন্ট যদি তার আগে এসে যায় তার ওপর, অথবা রাজ্য সরকারের টাইম টু টাইম বিভিন্ন নীতির ওপর, তারপরে অ্যাপ্লিক্যান্ট যদি অন্য কোনো সন্ধান পেয়ে যায় জীবিকা নির্বাহের, সেক্ষেত্রে এটা বন্ধ হয়ে যাবে, বা রাজ্যের কোনো বিবেচনার বিষয় যদি থেকে যায়, প্রত্যেক মাসে এই টাকাটা পাবে অনলাইন মোডে, ডাইরেক্ট অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর তাছাড়া এটা বলা হচ্ছে যে কম্পিটেন্ট কোর্ট যখন যেমন অর্ডার দেবে তার পরিপ্রেক্ষিতে এটা চলবে, এই ব্যাপারগুলি বলা আছে। এবার আমি আবেদনপত্রে এখানে চলে যাচ্ছি, থ্রু ডিআই অফ স্কুল এটা যাবে, নাম, সন, ডটার, জেন্ডার, এগুলো তো অসুবিধা নাই, যেগুলো অসুবিধা আমি বলছি যেমন গভর্নমেন্ট আইডি নাম্বার, এটা হচ্ছে আপনাদের যে ওএসএমএস আইডি সেটা দেবেন। এমপ্লয়ার, দেখুন আপনাদেরকে অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ, তাহলে এখানে এমপ্লয়ারের নেমটা মধ্যশিক্ষা পর্ষদই হবে। ডেজিগনেশন মানে গ্রুপ সি অথবা গ্রুপ ডি লিখবেন। অ্যাড্রেস, এর ওপরে একটা অ্যাড্রেস ছিল, যদি বিকল্প কোনো অ্যাড্রেস থাকে সেটা এখানে দেবেন। প্লেস অফ পোস্টিং মানে আপনার স্কুলের নাম, পিরিয়ড কত থেকে কত তারিখ, ডেজিগনেশন গ্রুপ সি বা গ্রুপ ডি সেটা লিখবেন। ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট, কবে চাকরি পেয়েছিলেন। স্কেল আপনার দেখবেন আপনার যা লেভেল সেই লেভেলে আপনার রোপাতে স্কেল আছে সেই স্কেল লিখবেন। লাস্ট স্যালারি যেটা গ্রস পেয়েছিলেন সেটা লিখবেন। ডেট অফ জব, আচ্ছা কবে চাকরি হারিয়েছেন সেটা এখানে লিখতে হবে, বা স্যালারি বন্ধ হয়েছে সেটা এখানে লিখতে হবে। কী কারণে চাকরি হারিয়েছেন সেটা লিখবেন, ওই সুপ্রিম কোর্টের যে ওই রায় সেই রায়ের ভিত্তিতে সেটা এখানে লিখবেন। পোস্টটা আপনার টেম্পোরারি না পার্মানেন্ট, অন্য কোনো গেনফুল কাজের সাথে যুক্ত কিনা সেটা এখানে লিখতে হবে, যদি যুক্ত থাকেন সেটা কতদিন ধরে কী ধরনের কাজ, সেটা কোনো ডিসিপ্লিনারি প্রসিডিংস আপনার বিরুদ্ধে চলছে কিনা সেটা লিখতে হবে। ব্যাঙ্ক ডিটেলস, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি, প্যান নাম্বার, আর এখানে সই করে আপনার এখানে লাস্টে আমি চলে যাই, এখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে সই করে স্ট্যাম্প দিতে হবে। এই হচ্ছে আপনার সামগ্রিক বিষয়। তো এই ফর্ম ফিল আপ করে যেমন যেমন বলেছে এখানে যা যা দিতে হবে সব কিছু দিয়ে আপনাদেরকে একটু অবশ্যই এটা আরেকবার আপনারা ভালো করে দেখে নেবেন, পড়ে নেবেন, সেইভাবে আপনারা আবেদন করুন যারা আপনারা এই আওতায় আসছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।